আড়ষ্ট প্রথম দিবস। সেই সকাল থেকেই মুখ ভার করে আছে সমগ্র আকাশ। আকাশের ছায়া তোলে ধূসরবর্ণ গায়ে মেখেছে আপার সমুদ্র। বাইরে বর্ষার মাতন। বালুচর জুড়ে আপন ছন্দে নৃত্যে মেতেছে বাড়িধারা। ইনানি আজ বৃষ্টিমুখর। জনমানুষের উপস্থিতি নগণ্য সেথায়। সমুদ্রের কাছাকাছি যে ছোট্ট শৌখিন ক্যাফেটা রয়েছে তার সামনে জ্বলজ্বল করছে ওপেন খচিত নেমপ্লেট। ক্যাফে ছাড়িয়ে একটু দূরে গেটের ধারে ছাতা হাতে শটান দাঁড়িয়ে 5 জন বিশালদেহী দেহরক্ষী। যান্ত্রিক তাদের অভিব্যক্তি যেন ফুটন্ত এক পুষ্পের সুরক্ষায় সদা নিয়োজিত প্রহরী। সংখ্যাকৃতির গোলাকার ক্যাফেটার অভ্যন্তরে সেই পুষ্পের অবস্থান। সাধারণ কোনো পুষ্প নয়, এক অনুভূতিহীন নির্দয় মানব, যার প্রস্তর কঠিন হৃদয়ের প্রথম এবং একমাত্র নবনীয়তা সেই সত্তা। পাষাণ মানব ভালোবেসেছে যার নাম দিয়েছে সাকুরা। সেই তখন থেকে কফি মেকারটা নিয়ে নড়াচড়া করছে ঈশানী। বৃষ্টির দিনে কফির আধিক্য বেশি, কাস্টমারের কমতি নেই। ছোট পরিসরে শৌখিন ক্যাফে বলে একাই সামলাতে পারে ও। জর্জেট লেডিস শার্টের উপর খাকি কাপড়ের অ্যাপ্রন আর চূড়ো করে বাঁধা পেনিটেইলের ভীষণ প্রাণবন্ত লাগছে মেয়েটাকে। রাজহংসীর ন্যায় গমরঙা ত্বকের ভাঁজে অপার্থিব মোহনীয়তা, সাথে যোগ হয়েছে একজোড়া জলজলে নীলাক্ষী। ঢং ঢং ঢং। দরজার কাছে ভিন্টেজে যে সৌন্দর্যবর্ধক ঘণ্টিটা রয়েছে সেটা বেজে উঠল অকস্মাৎ, অর্থাৎ কাস্টমার এসেছে। একাধিক পদধ্বনি, কোনো ট্যুরিস্ট গ্রুপ হবে হয়তো। পেছনে না তাকিয়ে তাদেরকে স্বাগতম জানালো ঈশানী। ওয়েলকাম। গোলাকার কফি টেবিলের চারিদিকে স্থির হয়ে চেয়ার টেনে বসলো সকলে। পরক্ষণেই ভেসে এলো রিনরিনে নারী কণ্ঠ। এক্সকিউজ মি, 2 আমেরিকানো উইথ আউট সুগার, সাথে একটা লেটে আর একটা ভ্যানিলা ফ্র্যাপচিনো প্লিজ। কফি মেকারের ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল ঈশানী। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। অতঃপর কাচের দেয়ালে বৃষ্টির খেলা দেখতে দেখতে সকলে মিলে মশগুল হলো আড্ডার আমেজে। গিটারের গায়ে আঙুলের দক্ষতায় টুংটাং শব্দে বিমুগ্ধ ঝঙ্কার তুলে গলা ছেড়ে একযোগে ধরল বৃষ্টির গান। বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব, যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেব। গানের সুর কাটল ঈশানীর অতর্কিত আগমনে। খানিক বাদেই কফির ট্রে হাতে নিয়ে সেখানে হাজির হলো ঈশানী। সতর্ক হাতে সার্ভ করছিল একে একে। দৃষ্টি তার উত্তপ্ত কফি কাপে নিবদ্ধ। এরই মাঝে বিপরীত প্রান্ত থেকে ভেসে আসে বিস্ময়কর হর্ষধ্বনি। আরে, এ তো ঈশানী। হতচকিত হয়ে চোখ তুলে ঈশানী। পরক্ষণেই সামনে বসে থাকা মুখগুলো ভালোমতো অবলোকন করে আপনা আপনি অধর ফাঁক হয়ে যায় তার। কণ্ঠে চমক, শকটোক্তিতে বিড়বিড়ায়, তোমরা এখানে? সবার মাঝে খুঁজে ফেরে সেই অনাকাঙ্ক্ষিত মুখ। পেয়েও যায় খানিক বাদে। গলার স্বর খাদে নামিয়ে বড্ড কসরত করে ডেকে ওঠে, জিসান। এতগুলো মাস বাদে জিসানকে দেখতে পেয়ে ঈশানীর মাঝে উৎপীড়ন দেখা গেল, অথচ তেমন কিছুই ঘটল না জিসানের মাঝে। সে নিরুদ্বেগ, প্রস্তুর খণ্ডের ন্যায় নির্বাক, নির্লিপ্ততার অভিব্যক্তি, দৃষ্টিতে নিদারুণ সাবলীলতা, যেন কিছুই ঘটেনি আশেপাশে। ওদিকে বাকরুদ্ধ ঈশানী। জিসানের নির্লিপ্ত ভাবাবে কৌতূহলী করে তুলল মেয়েটাকে। অগত্যা নির্দ্বিধায় সবাইকে উপেক্ষা করে প্রশ্ন ছুড়ল ও, ঠিক আছিস তুই? উপস্থিত সকলে চমকালেও চমকায় না জিসান। অপরিচিতদের মতোই সামান্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সে। জিসানের অদ্ভুত আচরণে ঈশানের মস্তিষ্কে হাজারো প্রশ্নের উদয় হয় ঠিকই, কিন্তু মুখে প্রকাশ করে না। অন্তরের কোথায় যেন ছেকে বসে বিতৃষ্ণা। নিজ থেকে যেচে পড়ে কথা ওর ধাঁচে নেই, তার ওপর জিসানের মতো একটা উগ্র প্রজাতির ছেলের সঙ্গে তো নাই। নেহাত শেষবার দুজনে একসাথে বিপদের মুখোমুখি হয়েছিল, জিসানের পা গুলিবিদ্ধ হয়েছিল, তাই তো এত অস্থিরতা। ঈশানের চোখে মুখে বিস্ময়, নির্বিকারে তাকিয়ে আছে জিসানের পানে। তন্মধ্যে ওর কবজিতে হ্যাচকা টান মেরে সিটে বসিয়ে দিল জিসানের ব্যাচমেট মৃণালিনী। ঠোঁটের আগায় চমৎকার হাসি টেনে বলল, কতদিন পর দেখা বলতো? সেই যে খাগড়াছড়ি থেকে ফিরে এলাম তারপর থেকেই তুমি ওধাও। ভাগ্যিস দেখা হয়ে গেল, তোমাকে তো ভুলতেই বসেছিলাম আমরা। মলিন বদনে হাসল ঈশানী, কিঞ্চিত মাথা ঝাঁকিয়ে বলল, ওই আর কি, ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু। এখানে চাকরি করো নিশ্চয়ই? ভিন্টেজ কারুকাজ ছবিত অত্যাধুনিক ক্যাফেটার চারিদিকে অবাক দৃষ্টি বুলিয়ে প্রশ্ন ছুড়ে মৃণা। ঈশানী থমকায়, চাপা দীর্ঘশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে কানের পেছনে চুল গুছতে গুছতে বলে, না, এটা আমার নিজের। চোখ কপালে উঠে যায় মৃণালিনীর। বিস্মিত হয়ে একযোগে চিৎকার দিয়ে ওঠে উপস্থিত সকলে, কি, এই ক্যাফেটেরিয়া তোমার? নির্বিকারে মাথা ঝাঁকায় ঈশানী। পরপরই ওর বা হাতটা খপ করে টেনে ধরে মৃণালিনী। বিস্ফারিত নয়নে অবলোকন করে ওর অনামিকায় আবৃত অদ্ভুত পাথরের আংটিটা। কণ্ঠে কৌতূহল ঢেলে শুধায়, এই,
তোমার বিয়ে হয়ে গিয়েছে? এত বড় একটা আংটি পরে আছো যে? এটা কেমন রিং? বিয়ের রিং হবে ঝকঝকে নজর কাড়া, কিন্তু এটা দেখেই তো হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। মনে হচ্ছে তাজা রক্ত দিয়ে মোড়ানো। মৃণালিনীর কথা বলতে বাকি তৎক্ষণাৎ ঈশানের পানে দৃষ্টি ঘুরালো মৃণার বয়ফ্রেন্ড নিকোলাস। সরু কুটিল চাহনি এক দৃষ্টে পর্যবেক্ষণ করল পাথরটিকে। জোরালো কণ্ঠে বলে উঠল, এই পাথর কোথায় পেয়েছো তুমি? তাড়াহুড়ো হাত নমিত করে ঈশানী কোনোরূপ প্রত্যুত্তর না করে প্রসঙ্গ পাল্টালো অকস্মাৎ। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ এনজয়। বাক্যটা শেষ করে সম্মোহনী হেসে উঠে যেতে উদ্যত হয় মেয়েটা। ফের পেছন থেকে ভেসে এলো নারী কণ্ঠস্বর, তুমি কোথায় যাচ্ছ? কতদিন বাদে দেখা, এসো আমাদের সঙ্গে আড্ডা দেবে। এই জিসান, আটকা ওকে। মৃণার কথার পাচ্ছে জিসানও ডেকে উঠল এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো বস, এখানে এসে কফি খা, বিলটা আমাদের নামে করে দিস। ঘুরে তাকালো ঈশানী, ঠোঁট প্রশস্ত করে নৈশব্দিক এক রহস্যময়ী হাসি ফেরত দিল সকলকে। অস্ফুট সুরে ধ্বনিত হলো, নো থ্যাঙ্কস। কেন, খেলে কি সমস্যা? বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো জিসানের জোরালো কণ্ঠস্বর। সামান্য ঘুরে ওর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল ঈশানী। দৃষ্টিতে অমীমাংসিত রহস্য টেনে বলল, তুই অদ্ভুত রকম বদলে গিয়েছিস জিসান। যদিও এতে আমার কিছু যায় আসে না, তবুও বলতে বাধ্য হচ্ছি, তোর আচরণ, কথাবার্তার ধরন, শারীরিক গঠন, এমনকি তোর পায়ের গুলিটাও, সব কিছুতে পরিবর্তন। ঈশানের কথার পাছে আচানক বিষম খেল জিসান। কিঞ্চিত গলা খাকারি দিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ইশারা করে বলে, ধুর, কি যে বলিস না তুই। ঠিকই বলেছি, তোর মাঝে সেই জেদি আত্মবিশ্বাসটাও এখন অনুপস্থিত। বাদ দাও তো ওর কথা, তুমি এদিকে আসো। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে অবসান ঘটল স্নায়ুযুদ্ধের। মৃণালিনীর পানে গ্রীবাদেশ ঘুরিয়ে চাইল এবার ঈশানী। থমথমে স্পষ্ট বাক্যে বলে উঠল, প্লিজ এনজয় ইউরসেলফ। অতঃপর দ্রুত পদধ্বনিতে জায়গাতে। এহেন উপেক্ষায় কিছুটা বিব্রত দেখালো মৃণালিনীকে। অবসন্ন মুখে মাথা নোয়ালো মেয়েটা। তখনই ওর কাঁধের উপর হাত রাখল নিকোলাস। বিপরীতে গ্রীবা তুলে চাইল মৃণা। অক্ষিপুটে পলক ছেড়ে প্রেমিকাকে আশ্বস্ত করে বিড়বিড়ালো নিকোলাস, ইটস ওকে বি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। ধরিত্রীর জুড়ে আধারের মায়াজাল। বৃষ্টির তোড়ে ধোঁয়াশা, অস্পষ্ট চারিদিক। ক্যাফেটা বন্ধ করে ছাতা হাতে দ্রুত হাঁটছে ঈশানী। বৈরী বৃষ্টির এলোমেলো বর্ষণে ক্রমশ ভিজে যাচ্ছে তার তনুকায়া। হঠাৎ দমকা হাওয়ায় হাত ফসকে উড়ে গেল ছাতাটা। নিমেষেই ঝুম বৃষ্টির শীতল পরশে সিক্ত হয়ে উঠল শীর্ণকায় দেহখানি। বৃষ্টিস্নাত সর্বাঙ্গে অদ্ভুত বন্য শিহরণ বইল রমণীর। হুট করেই মনে পড়ে গেল মাফিয়া বসটাকে। আজ কতগুলো দিন হয়ে গেল ফেরে না সে। এরিস চলে গেলে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায় ওদের মাঝে, কারণ মাফিয়া বসের নির্দিষ্ট কোনো নাম্বার নেই, আর না আছে ঈশানীর হাতে কোনো প্রকার মুঠিফোন। এই কেমন অদ্ভুত অবাস্তব সম্পর্কে জড়ালো ওরা। না আছে কোনো প্রতিশ্রুতি, না আছে বর্তমান, আর না আছে তো ভবিষ্যৎ। এভাবেও বুঝি ভালোবাসা হয়? বেখেয়ালে থমকে আসে ঈশানীর পদচারণা। স্থবির চিত্তে সে দাঁড়িয়ে পড়ে বর্ষণমন্দ্রিত জমিনে। অস্ফুট স্বরে ধ্বনিত হয় তার ভেজা বিষণ্ণ কণ্ঠস্বর, আপনি কখনো ভালোবাসি বলেননি এরিসিওভান, বলবেও না কোনো দিন। পেছন থেকে ভেসে আসা ভারিক্কি পুরুষালী কণ্ঠের আকস্মিকতায় বিভ্রম কেটে গেল ঈশানীর। চকিতে ঘুরল পেছনে। ওর থেকে খানিকটা দূরে স্থির দাঁড়িয়ে জিসান, হাতে ছাতা নেই, যার দরুন মুষলধারার বর্ষণে ভিজে জুবুথুবু তার সমস্ত শরীর। লোকালয়বিহীন ধুধু প্রান্তরে অকস্মাৎ জিসানের উপস্থিতি খানিক অস্বস্তি দিল ঈশানীকে। কিঞ্চিত ভ্রু বাঁকিয়ে বলে উঠল, তুই ফিরে যাসনি? বৃষ্টির কাদাজল পায়ে মারিয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে এলো জিসান। ঈশানীর মুখোমুখি দাঁড়িয়ে ছুড়ল রুক্ষধ্বনি, তুই এত জেদি কেন ঈশানী? এত কিছু জানার পরেও সেই রাশিয়ান স্মাগলারটাকে বিয়ে করলি? বিয়ের গুরুত্ব বুঝেও? এইসব বিষয়ে কথা বাড়াতে অনিচ্ছুক ঈশানী সহসা কোনোরূপ ভনিতা না করেই বলে উঠল, পথ ছাড় জিসান, যাব আমি। কোথায় যাবি? ওই প্রস্টিটিউট ক্লাবে, মাফিয়াটার কাছে? তোকে আস্ত রাখবে ও? মুখ সামলে কথা বল। সামলাবো না। জিসানের কণ্ঠে তীব্র ক্রোধ, ফুঁসছে সে রাগের তোড়ে। অবশেষে নিজের আসল রূপে পুনরাগমন করলি তাহলে? ঈশানের কণ্ঠে বিদ্রোহ। জিসান তেড়ে এলো এবার। সন্নিকটে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই পস্তাবি। তোর এসব ডার্ক ফ্যান্টাসি তোকে সত্যি সত্যি ভিলেনের মুখোমুখি নিয়ে দাঁড় করাবে একদিন। তখন বুঝবি কষ্ট কাকে বলে। এরিসের মতো জানোয়ারকে চোখের ইশারায় বশ করার ক্ষমতা আমি রাখি জিসান। আমাকে বাস্তবতা বোঝাতে আসিস না। জীবন পুড়িয়ে আবেগ জমাই আমি। আগুন কিভাবে ছায়া বানাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কথায় বেশ ধার হয়েছে আজকাল। এত তেজ কার জোরে? ওই মাফিয়াটার? যদি বলি হ্যাঁ। মাফিয়া বরের ভয় দেখাচ্ছিস? কি করবে তোর মাফিয়া বর? রাশিয়া থেকে গুলি করবে আমায়?
কথা বলতে বলতে ঈশানের কাঁধ বরাবর ধাক্কা দিতে উদ্যত হয় জিসান। তবে স্পর্শ করার আগেই কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে অকস্মাৎ জিসানের কবজি চেপে ধরে একজন গার্ড। পরপরই আরও 2-3 জন কালো পোশাকধারী এসে দুহাতে চ্যাংদোলা করে তুচ্ছ আবর্জনার মতো ঈশানের থেকে কয়েক হাত দূরে সরিয়ে নেয় ছেলেটাকে। সর্বশেষ যে গার্ডটা ছিল সে তাড়াহুড়ো ছুটে এসে ছাতা মেলে ধরে ঈশানের মাথায়। কুর্নিশ জানিয়ে নরম কণ্ঠে বলে, প্লিজ ম্যাম, গাড়িতে চলুন, ইউ মাইট ক্যাচ এ কোল্ড। ঈশানী গেল না। বিশালদেহী গার্ডগুলোর বাইসেপ বাহুর ফাঁকে অসহায়ের মতো আটকে থাকা জিসানের পানে দৃষ্টিপাত করে বিদ্রুপাক্ত স্বরে বলে উঠল, আমার মাফিয়া বরের ক্ষমতা দেখা হয়ে গিয়েছে নিশ্চয়ই। মুহূর্তেই গর্জে উঠল জিসান। রাগের তাড়নায় গজগজ করতে করতে বিষাক্ত তীরের ফলার মতোই ছুড়ে দিল শব্দের বিষ। খুব শীঘ্রই প্রস্তাবিত ঈশানী, মার্ক মাই ওয়ার্ড, ইউ উইল বি ডেস্ট্রয়েড। আর এক মুহূর্ত সময় অতিবাহিত করল না রমণী। জিসানকে ছেড়ে দেওয়ার নির্দেশ জানিয়ে দ্রুত পদক্ষেপে ত্যাগ করল সেই স্থান। রাত তখন 8:30। বিষণ্ণ মনে ব্ল্যাক হোলে পা রেখেছে ঈশানী। শরীর তার চপচপে কাক ভেজা, হৃদয় জুড়ে আশঙ্কার কোলাহল। কি বলতে কি বলল জিসান? এই ছেলেটা কেন সবসময় ভুলভাল বকে এত? করিডোর অতিক্রম করার সময় খাবারের জন্য ডাকলো নাতালিয়া। ঈশানী ঘুরেও তাকালো না সেদিকে। দৃষ্টি জুড়ে বৈরাগ্য তার, হৃদয়ের কোণে বিষাদের ঘনঘটা। এলোমেলো পা ফেলে সোজা গিয়ে পৌঁছালো নিজের কক্ষে। দরজা খুলে প্রবেশ করার অবকাশ পেল না। তার আগে অশুভ শিকারীর ন্যায় অকস্মাৎ কবজিতে টান মেরে মেয়েটাকে দুকদম পিছিয়ে আনলো জোরালো এক অস্তিত্ব। আজকাল আকস্মিকতায় অভ্যস্ত ঈশানী, তাই ভরকালো না। লতানো নারীদেহের শীর্ণকায় তনু গিয়ে ঠাঁই নিল ইস্পাত কঠিন ভক্ষ বাজে। পরপরই ওর নির্মেদসিক্ত কটিদেশে অনুভূত হলো এক খড়খড়ে পুরুষালী হাতের গাঢ় স্পর্শ। ধীরে ধীরে কোমর ছাপিয়ে ভেজা চুলে স্পষ্ট হলো সিগারেট পোড়া শুষ্ক ওষ্ঠের এলোমেলো চুম্বন। একবার দুবার নয়, অসংখ্যবার। বেদনাদায়ক স্পর্শের দৃঢ়তায় তড়িৎ খেলে গেল অন্তরে। কৃত্রিম সুগন্ধির সঙ্গে এই পুরুষালী শরীরের ক্লোন মিশ্রিত মাদকীয় সুবাসটা বড্ড পরিচিত ঠেকল রমণীর। ফলস্বরূপ মস্তিষ্কের দুশ্চিন্তা ছাপিয়ে সর্বাঙ্গ জুড়ে জাগ্রত হলো অদ্ভুত শিহরণ। নির্মল কণ্ঠে একাই আওড়ালো, অরণ্য। প্রেয়সীর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে অস্ফুট স্বরে নিজের উপস্থিতি জানান দিল মাফিয়া বস। কণ্ঠ তার মোহাচ্ছন্ন, শ্বাস প্রশ্বাসে অ্যালকোহলের উৎকট গন্ধ। ঈশানী উপলব্ধি করল এরিসের অস্বাভাবিক টালমাটাল অস্তিত্বকে। সহসা প্রশ্ন ছুড়ল শীতল কণ্ঠে, কখন ফিরে এলে? কোনো প্রত্যুত্তর নেই। ঈশানীতে মশগুল হয়ে আছে সে মানব। মাতাল ছড়ে বিড়বিড়িয়ে বলে উঠল, আই থিঙ্ক এটা তোমার চুলের ঘ্রাণ। কোনটা? ভ্যানিলা। সংকীর্ণতা বাড়ালো আরেকটুখানি। তন্মধ্যে তপ্তশ্বাস ছেড়ে নিজেকে এরিসের থেকে ছাড়িয়ে নিল ঈশানী। কোনোই অবধি হাতা গোটানো কালো শার্টের সঙ্গে মিলিয়ে পরিহিত কালো বেল্টের ঘড়িটায় যতটা না নজরকাড়া লাগছে, তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে কালচে বাদামি শুষ্ক অধরের নিচে চকচক করতে থাকা কুচকুচে কালো তিলকটায়। ধূসর বাদামি গহ্বর দুটি তলিয়ে আছে নেশার ঘরে, নিয়ন্ত্রণহীন নিস্তব্ধ পদযুগল। এক্ষুনি অবচেতন হয়ে পড়ল বলে। সচরাচর এতটা মাতাল হও না তুমি। তার মানে গত কয়েকদিন যাবৎ এক নাগারে অ্যালকোহল গিলেছ? বাধ্য স্বামীর মতোই জোরে জোরে মাথা ঝাঁকালো ইরিশ ইউভান। ড্রাগও নিয়েছ? একই উদ্যমে ফের ঝাঁকিয়ে উঠল মাথাটা। জানোয়ার। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। একরাশ বিরক্তি নিয়ে চাইল ইরিশের মুখের পানে। ঘরের চার দেয়ালে অবিরাম জ্বলতে থাকা স্ফটিকের আলোয় স্পষ্ট দৃশ্যমান তার টালমাটাল মুখাবয়ব, যা দেখা মাত্রই কুঞ্চিত ব্রজগোল ধীরে ধীরে সোজা হয়ে গেল রমণীর। বিরক্তি উবে গিয়ে অন্তর্জমিনে ধরা দিল বৃষ্টির ছন্দের ন্যায় অপার মুগ্ধতা। গৌরবর্ণের কাটকাট চেহারায় নজরকাড়া দীপ্তি তার। সিল্কি কালো কেশরাশি থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে অদ্ভুত পুরুষালী গাম্ভীর্য। একবার তাকালে নজর সরানো দায়। প্রথম দেখায় কে বলবে এই লোকটা আসলে অশুভ এক হৃদয়হীন দানব, যার প্রতিটি শ্বাস প্রশ্বাসে লুকিয়ে আছে আধারের ন্যায় পাশবিক নৃশংসতা। সেই তখন থেকে নিষ্প্রভ দৃষ্টে চেয়ে আছে ঈশানী। এরিস প্রশ্ন করল না, উল্টো দুহাতে তুলে এক লহমায় ঘুরিয়ে ডেস্কের ওপর বসিয়ে দিল মেয়েটাকে। বক্রাকার ভ্রুযুগল তির্যক উঁচিয়ে ছুড়ল গম্ভীর বাক্য, সরে গেলে কেন? ভাবনার সুতোয় টান পড়ল রমণীর। কুণ্ঠিত স্বরে প্রত্যুত্তর করল, আমি ভিজে আছি ইরিশ। এভাবে বেশিক্ষণ জড়িয়ে থাকলে তুমিও ভিজে যাবে। নির্বিকারে তাকিয়ে রইল মাফিয়া বস। নেত্র জুড়ে অনড় দৃঢ়তা তার। নির্জীব শীতল কণ্ঠে অশুভের ন্যায় বিড়বিড়ালো, ডু ইউ থিঙ্ক আই কেয়ার? চোখ ঘুরালো ঈশানী। অনিশ্চয়তার ভারে মস্তিষ্ক বুঁদ হয়ে আছে তার। কপালে জড়ো হয়েছে দুশ্চিন্তার ভাঁজ।
মেয়েটার এহেন পাঞ্চে আচরণ মোটেই পছন্দ হলো না ইরিশের। নিয়ন্ত্রণহীন মস্তিষ্কের প্রলোভনে ক্ষুব্ধ হয়ে চেপে ধরল রমণীর নাজুক গ্রীবাদেশ। জোরালো হাতে সন্নিকটে টেনে এনে ছুড়ল ব্যগ্রধ্বনি। কি হয়েছে? হোয়াই আর ইউ রিজেক্টিং মি গার্ল? শক্ত হাতে দৃঢ়তায় রমণীর কণ্ঠনালে নরম হাড়গুলো চূর্ণপ্রায়। শ্বাসরোধ হয়ে আসছে ক্রমশ। তীব্র ব্যথা সহ্য হলো না ঈশানীর। চাপা আর্তনাদে কাকিয়ে উঠল তৎক্ষণাৎ। চোখ খিচে ক্ষীণস্বরে আওড়ালো, ইরিশ ছাড়ো, লাগছে। ছাড়ল না ইরিশ, গর্জে উঠল হিংস্রতায়। মন খারাপ কেন? কে কি বলেছে তোমায়? কেউ কিচ্ছু বলেনি, বিশ্বাস করো। জিসানের ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল ঈশানী। ডিড সামন টাচ ইউ? মাফিয়া বসের রাশভারী কণ্ঠস্বর, ঢুলু ঢুলু নেত্রে নির্দারুণ উদ্বেগ। সূক্ষ্ম দৃষ্টে ভেজা শরীরের ইস্যুকে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে লাগলো সে। এবারে না হেসে পারল না ঈশানী। অধর চেপে হাসি দমানোর বৃথা প্রচেষ্টা চালাতে চালাতে দু হাতের করতলের ভাঁজে আঁচলা করে ধরল স্বামীর মুখাবয়বখানি। খারাপ জিনিস বরাবরই আকর্ষণীয়, মানতেই হবে। কি সুদর্শন এই লোক! এক মুহূর্ত থমকায় ঈশানী, ফের মাফিয়া বসের সরু দৃষ্টি অন্তর্ভেদ করলে প্রলম্বিত স্বরে বলে ওঠে, রিল্যাক্স, কেউ স্পর্শ করেনি আমায়। তোমাকে স্পর্শ করা প্রতিটি বৃষ্টি কণাকেও ততটাই হিংসা করি আমি, যতটা হিংসা কোনো মানুষের স্পর্শকে করতাম। রমণীর দুপাশে দুটো হাত রেখে সামান্য ঝুঁকে এলো মাফিয়া বস। হিয়ালির সুরে প্রশ্ন ছড়ে ঈশানী, তুমি বৃষ্টিকে থামিয়ে দিতে চাইছ? সাধ্য থাকলে সেটাও দিতাম। ওরা কেন ছুবে তোমায়? তুমি মাতাল হয়ে আছো ইরিশ, সামলাও নিজেকে। আজ নয়, অন্যদিন। ফের নৈশব্দ। কিছু একটা ভেবে হঠাৎ প্রশ্ন ছুড়ল ঈশানী, কেউ স্পর্শ করলে কি করতে? ঈশানীর পানে আরও খানিকটা ঝুঁকে বরফ শীতল কণ্ঠে বলতে আরম্ভ করল মাফিয়া বস, প্রথমে তার কণ্ঠনালী ভেঙে কয়েক টুকরো করে দিতাম যাতে চিকিৎসা করার সুযোগ না পায়। তারপর হাতের নখগুলো সব একে একে উপড়ে ফেলতাম। প্রতিটা আঙুলের সরু হাড়গুলো এদিক ওদিক বেঁকিয়ে দিতাম। হাতের গোড়ালি ছিঁড়ে রক্ত মাংস থেকে আলাদা করে দিতাম। মাথার চামড়াটা এমনভাবে ছিলতাম। প্লিজ থামো। ঈশানীর কণ্ঠে আকতি, দৃষ্টিতে ভয়। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষস্থল। অস্থির স্বরে বলে ওঠে, কারোর মস্তিষ্কের ভাবনা এতটা ভয়ানক কি করে হতে পারে? ইয়েস, দ্যাটস মাই থটস। মাফিয়া বসের দ্বিধাহীন নির্লিপ্ত প্রত্যুত্তর। নেশার ঘরেও ছোট্ট শরীরের প্রতিটি ভাঁজে প্রকম্পন উপলব্ধি করল সে। নিয়ন্ত্রণহীন হৃদস্পন্দনের তোড়ে হাঁসফাঁস করছে ঈশানী। দু হাতের মাঝে আটকে থাকা তুলতুলে নারীদেহের মাত্রাহীন অস্থিরতায় কপাল গোছালো ইরিশ। অস্পষ্ট স্বরে বলে উঠল, হেই, ডোন্ট প্যানিক, ওকে? আজ জ্ঞান হারালে কিছুতেই মানব না, একটু শান্ত হও। কিছুক্ষণ বাদেই চলে যাব জান। চলে যাবে মানে? ভেতরের অস্থিরতাটুকু আলগোছে দমিয়ে নিল রমণী। ধরফড়িয়ে উঠে প্রশ্ন ছুড়ল উদ্ভ্রান্তের ন্যায়। দীর্ঘশ্বাস ছেড়ে উপর নিচে মাথা নাড়ায় ইরিশ। ধীরকণ্ঠে বলতে লাগে, রানওয়েতে প্রাইভেট জেট ওয়েট করছে। আজ রাতেই ইউএসএ ব্যাক করব। এখানে কয়েক ঘন্টার জন্য ট্রানজিট নিয়েছি, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। ঈশানের চোখে মুখে নিদারুণ বিস্ময়। আশ্চর্য কণ্ঠে বলে উঠল, কিন্তু কেন ইরিশ? গুছিয়ে প্রত্যুত্তর করতে পারল না ইরিশ, শুধু বলল, দেখতে ইচ্ছে হলো তাই। পাগলের মতো মিস করছিলাম তোমায়। কথা বলতে বলতে শক্ত দুহাতে রমণীর লতানো কটিদেশ আঁকড়ে ধরে মাফিয়া বস। নাজুক ত্বকের ভাঁজে আঁচড় কেটে যায় তার রুক্ষ হাতের প্রতিটি নখর। সেসবে নজর নেই ইরিশের। হ্যাচকা টান মেরে আরও খানিকটা দূরত্ব ঘোচায় সে। ধনুকের মতো বাঁকানো নারীদেহের শুরু হলো অঙ্গের ভাঁজে মুখ ডুবাতে যাবে, তার আগেই বাক্য ছড়ে ঈশানী, কিন্তু তুমি তো আমাকে সর্বক্ষণই দেখো ইরিশ। কথা শেষ করে কক্ষের এক কোণে সেট করা সিকিউরিটি ক্যামেরার পানে আর চোখে দৃষ্টিপাত করে ঈশানী। ওর দৃষ্টি অনুসরণ করে ইরিশও তাকালো এক পল। পরক্ষণেই প্রেয়সীর কপালে কপাল ঠেকিয়ে হিসহিসিয়ে ধ্বনিত হলো তার মাদকীয় কণ্ঠস্বর। দেখে দেখে মন ভরছিল না। আই ওয়ান্ট টু ফিল ইউ সো ব্যাড। লজ্জিত হয় রমণী। অজান্তেই রক্তাপ হয়ে ওঠে তার পেলব কপল। মুখশ্রী ছাপিয়ে উষ্ণতা ছাড়ায় সর্বাঙ্গে। ওর মুখের উপর তপ্তশ্বাস ফেলে মাফিয়া বস। ঝলসে ওঠে মুখাবয়ব। কানের কাছে বেজে ওঠে পুরুষালী কণ্ঠের মাদকীয় ঝংকার। রেগে আছি ভীষণ, আজ একটু বেশি কষ্ট দেব তোমায়। তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। দৃষ্টির মিলন ঘটিয়ে শুধালো, কেন রেগে আছো? অস্থির হয়ে আছে মাফিয়া বস। ঈশানীর ভেজা শার্টখানি টেনে টুনে খোলার বৃথা চেষ্টা চালাতে চালাতেই জবাব দিল, প্রশ্ন করো না, কৈফত দেই না আমি। এরিস? কণ্ঠে ক্ষোভ ঢালো ঈশানী। অভিমান নিয়ে বলল, তুমি কখনো ভালোবাসি বলনি আমায়। আগেও বলেছি, সবার মুখে সব কিছু শোভা পায় না। কিন্তু আমি শুনতে চাই, তবুও কেন বলো না? কারণ আমি ভালোবাসতে জানি না। মাফিয়া বসের নমনীয় সত্তা উবে গেল অকস্মাৎ। দৃষ্টিতে জড়ো হলো প্রগাঢ় আধার।
ব্যথিত চিত্তে ফুঁপিয়ে উঠল ঈশানী। প্রকৃতির উত্তাল ঝড়ো হাওয়া এক মুহূর্তে ছাপিয়ে গেল তার অন্তর। শুরু হলো জলোচ্ছ্বাস। তোমার জীবনে আমার অস্তিত্বের নাম তবে কি ইরিশ ইউভান? অতর্কিত ধাক্কায় ঈশানীকে ছুঁড়ে বিছানায় ফেলে দিল ইরিশ। জিভের ডগায় অধর ভিজিয়ে ধীরস্থির কদমে এগোতে লাগলো সেদিকে। পরিধেয় শার্টের বোতামে হাত চালাতে চালাতে অস্পষ্ট মাতাল স্বরে জবাব দিল, তুমি আমার এক জীবনের চাওয়া। হারলেও তোমাকে চাই, জিতলেও তোমাকেই চাই। তোমাকে আমার চাই চাই। বসনমন্ডিত রজনী, নিকাশ নিস্তব্ধ প্রহর, বাড়িধারায় মাতোয়ারা ধরণী, জানালার ওপাশে ঝড়ের ঝঙ্কার, এপাশে দীর্ঘশ্বাস। সন্ধ্যারাতে বৃষ্টির মাতাল হাওয়া গায়ে মেখে দুটো অস্থির প্রাণে যে উত্থাল পাথাল ঝড় উঠেছিল তার ইতি ঘটল শেষ রাতে। ঘন কালো আধারের চাদরে ঢাকা কক্ষে শুনশান নৈশব্দ। ক্ষণে ক্ষণে জ্বলে ওঠা বিজলির তেজরা আলোয় স্পষ্ট ভেসে ওঠে বিবস্ত্র শরীরের ফুপাতে থাকা এক নারীমূর্তির অবয়ব। ব্যথাতুর শরীরটাকে কোনো মতে সফেদ চাদরে পেঁচিয়ে কলমিলতার ন্যায় মাথাটা হাঁটুতে ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে মানবী। তার থেকে খানিকটা দূরে শটান দাঁড়িয়ে গায়ে শার্ট চড়াচ্ছে ইরিশ। পেছন থেকে ভেসে আসা ক্রন্দিত ঈশানীর ফোপানোর আওয়াজে অকস্মাৎ সচকিত হয়ে ওঠে তার মস্তিষ্ক। অন্তরের তাড়নায় ব্যথিগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ ছুটে যায় রমণীর নিকট। হাঁটু ভেঙে ওর মুখোমুখি হয়ে বসে অস্থির স্বরে বলে ওঠে, ডিড ইউ হার্ট টু মাচ? লেট মি সি। হৃদয়ের ব্যথা কী করে দেখাবো তোমায় মাফিয়া বস? কি হয়েছে? এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন তুমি একটাবার বলতে পারছো না ভালোবাসি? কিসের জড়তা তোমার? কেন এত নির্দয় তুমি? কান্নার তোরে কথা আটকে আসে মেয়েটার। অভিমানে তিরতির করে কেঁপে ওঠে তার তির্যক নাকের ডগা। আমি পুরোপুরি ভেঙে গেলে খুশি হবে নিশ্চয়ই? ভাঙছ তো তুমি আমায়, প্রতিদিন প্রতি মুহূর্তে। শরীরে জড়ানো সূক্ষ্ম আবরণটুকু পুরোপুরি ঠেলে সরিয়ে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। আলো আধারের মায়াজালে স্পষ্ট দৃশ্যমান হয় সুনিপুণ এক আকর্ষণীয় নারিকায়া। খানিক আগেই যার প্রতিটি বাক্যে অগাধ কর্তৃত্বের প্রতিফলন ঘটিয়েছে মাফিয়া বস, অথচ এই মুহূর্তে দৃষ্টি নিভে আসে তার। প্রত্যুত্তর করে না ইরিশ। তুলতুলে নরম শরীরটাকে সন্তর্পণে ঢুকিয়ে নেয় নিজ শরীরের অস্থিনে। দু হাতের আলতো স্পর্শে মেয়েটাকে আরেকটু কাছে টেনে কপালে কপাল ঠেকায় নৈশব্দে। অতঃপর ক্রন্দিত রমণীর কানে ঝঙ্কার তুলে ঘোষিত হয় গভীর হিসেস প্রতিধ্বনি, I don't need any word to explain my feeling. Look, my heart only beats for you. এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব ৪৯। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।